নমস্কার, আমি অভিজিৎ বিশ্বাস। আমার ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, যেটা হচ্ছে ক্লাস 6-এর চ্যাপ্টার 7 দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। যেটা প্রথম ভাগটা হয়ে গিয়েছে, আজকে যেটা চলবে সেটা হচ্ছে কি দ্বিতীয় পার্ট। তোমরা যারা প্রথম পার্টটা দেখোনি তারা দেখে নিও অবশ্যই। আর দ্বিতীয় পার্টটা এখন কমপ্লিট করব আমরা। শুধুমাত্র যে লিখিত অঙ্কগুলো আছে সেগুলো কমপ্লিট করব। সবকটা অঙ্ক আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে জানবো, কোনো মুখস্থ বিদ্যা নয়, ডিটেলসে বুঝবো কেন এই অঙ্কটা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি। কোশ্চেন দেখি 7, পৃষ্ঠা নাম্বার কত? 95 পেজ। প্রথমে যে কোশ্চেনটা আমাদেরকে বলেছে, সেখানে কি বলেছে? ওখানে বলেছে বর্গাকার সাদা কাগজ। বর্গাকার মানে কি? যার চারটে বাহু আমার সমান। 10 গুণ 10 মানে কি? যার দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই কি 10 আর 10। সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রং দিলে হাতে কলমে 0.5 গুণ 0.9, 0.2 গুণ 0.8 এদের মান কত দেখি। তার মানে কি বলতে চাইছে? অ্যাকচুয়ালি এগুলো প্রশ্ন এইরকম টাইপের কোনো প্রশ্ন পরীক্ষা আসে না, কিন্তু আমরা একটু কনসেপ্টটা বুঝিনি কি বলতে চলেছে। যে একটা বর্গাকার কাগজ হবে যাকে ভাগ করা হয়েছে 10টা ভাগে। ঠিক আছে, আমি তাহলে এখানে ছোট করে করি। একটা বর্গাকার যার করা ভাগ 10টা যদি ভাগ করতে হয় তাহলে আমাকে সবসময় একটা দাগ কম টানতে হবে। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই লাস্টের ভাগটা। তাহলে 10খানা ভাগের দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা ভাগ টানতে হয়েছে। তারপরে কি আবার সেই একই রকম ভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। এই হলো 10টা ভাগ কমপ্লিট হলো। তার মানে মোট এখানে যে কটা ক্ষোভ আছে গ্রিড, সেই কটা গ্রিডের সংখ্যা কত জানো তো? এপাশেও কটা আছে? এপাশে আছে তো কটা? 10টা। এপাশে 10টা, এপাশেও আমার আছে কত? তুলো 10টা। তাহলে 10 গুণ 10 কত হয় আমার? 100। 100 খানা ক্ষোভ এর মধ্যে আছে। এর প্রশ্নটা কি বলেছে? এই ক্ষোভের মধ্যে 0.5 গুণ 0.9 এটাকে আমাকে তুলে ধরতে হবে বা প্রেজেন্ট করতে হবে। আরেকটা বলেছে কি? আরেকটা বলেছে একই বক্সের মধ্যে 0.2 গুণ 0.8 এটাকে তুলে ধরতে হবে। এবার আমাদের কাজ কি? যখন এটা করবো, আমরা গুণ শিখেছি কি? গুণ করে দিয়ে যে কটা সংখ্যা আছে, যেমন ধরো আমি এটা যদি গুণ করি কি হবে? যদি আমরা এটা গুণ করতে চাই তাহলে 5 9 কত? 45, 45। কতগুলোর পরে দশমিক কটা সংখ্যা পড়ে আছে? একটা, এপাশে একটা, এপাশে একটা, তাহলে দুটো সংখ্যা। এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, তাহলে দুটোর আগে দশমিক বসিয়ে দাও। কি করে হলো? তাহলে এই নাম বুঝে নাও। 0.5 গুণ 0.9 এটাকে যদি আমি লিখতে চাই তাহলে আমরা এটা কি লিখতে পারি? 5 গুণ কত? 10 গুণ এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে কি লিখতে পারি? 9 গুণ 10। কারণ কি? দশমিকের জন্য 1 আর যে কটা সংখ্যা থাকবে সেই কটা শূন্য। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে বলতো? 45। নিচে কত হচ্ছে? 100। বুঝতে পারলে? 45। এবারে আমরা কি করেছি? আমরা শিখেছিলাম যে ভাগের ক্ষেত্রে কি হয়? ভাগের ক্ষেত্রে দশমিক আগায়, সামনের দিকে আগাবে, আর গুণের ক্ষেত্রে দশমিক পেছন দিকে আগাবে। তাহলে আমার এখানে কটা শূন্য আছে? দুটো শূন্য আছে, তাহলে দুটো ঘর আগে আমার দশমিক বসিয়ে দাও। তাহলে দুটো ঘর, একটা, দুটো, দশমিক বসিয়ে দাও। 4.5, সেই 4.5টা এসেছে। ঠিক আছে, এটাকে যদি আমরা ভগ্নাংশে করি, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এটাকে যদি আমরা প্রকৃত ভগ্নাংশ নিয়ে আসি 45 পয়েন্ট কত হবে? 100। এর তাহলে মানটা কত আসবে? 45/100, যেটা এই যে এসেছিল। ঠিক আছে, 45/100 মানে এর মধ্যে তাহলে আমাকে 100টা খোপের মধ্যে কেবলমাত্র 45টা আমাকে কালার করতে হবে। 45 তাহলে আমরা কিভাবে করতে পারি? এখানে আমরা কিভাবে করতে পারি? 5 9 45। আমরা দেখছি যে 5 9 45। তাহলে আমরা কাজ করতে পারি, এখানে 5টা খোপ নিলাম, 1 2 3 4 5টা খোপ হলো। আর এখানে 9টা নিলাম, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে এই কটা আমার কালার করে দিলেই হয়ে যাচ্ছে আমার প্রেজেন্ট করা কমপ্লিট। এই তাহলে এইবার গুণে দেখি তো 45টা আছে কিনা। 1 2 3 4 5টা। এখানে কটা আছে? 5টা। এদিকে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9টা। এবার আছে 9টা। 5 9 45টা। ঠিক আছে, এইভাবে আমাকে এটা প্রেজেন্ট করতে হবে। এবারে এটাও আমাকে ওইভাবে প্রেজেন্ট করতে হবে। কি হবে? এটাকে যদি আমি গুণ করি 2 8 কত? 16। কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা, তাহলে দশমিক বসাও। এটাকে যদি আমি প্রকৃত ভগ্নাংশ আনতে চাই তাহলে কি হবে? 16/100। 100টার মধ্যে আমাকে 16খানা ঘর কি করতে হবে? রং করতে হবে। 16খানা ঘর করে দিতে পারবো 100টার মধ্যে। ঠিক আছে, এই পর্যন্ত কমপ্লিট হলো। এরপরে আমরা এটা 1 দাগের কোশ্চেন, এরপরে আমরা 2 দাগের কোশ্চেনে যেতে চলেছি। ঠিক আছে, কারোর কোনো জায়গায় অসুবিধা থাকলে আমাকে অবশ্যই জানিও।
তাহলে চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। এটাকে ডিভাইড করে নিয়েছি যাতে রাফ যদি করতে হয় তাহলে আমরা এই সাইডে করবো, অঙ্কটা এই সাইডে করবো। তো দ্বিতীয় যে কোশ্চেনটা আমাকে বলেছে সেটা কি বলেছে, মিঠু 4টি খাতা কিনবে। মিঠু 4খানা খাতা কিনবে, 4টে খাতা। একটি খাতার দাম 12.75 মানে 12.75 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করি। অত্যন্ত সহজ কোশ্চেন। বলছে 4টে খাতা কিনবে, একটা খাতার দাম এত টাকা বলে দিয়েছে, তাহলে তাকে কত টাকা বাইরে নিয়ে যেতে হবে। তাহলে আমি ধরো একটা পেন কিনবো, পেনটার দাম হচ্ছে 5 টাকা। তাহলে একটা পেনের দাম যদি 5 টাকা হয়, 4টে পেন কেনার জন্য আমাকে বাজারে কত টাকা নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করছি, 4 5-এ গুণ করে দিচ্ছি না, 4 5-এ কত 20। সেই একই কোশ্চেন, এটাকে আমরা এইভাবে সাজাতে পারি। তাহলে এটা 2 থেকে কোশ্চেন যেভাবে করছি সেভাবে করলে পরীক্ষায় নাম্বার কিন্তু কাটবে না। আমরা নাম্বার নিতে যাবো, স্যারকে নাম্বার দিতে যাবো না, কিন্তু মাথায় রাখবে কথাটা। তাহলে 2 থেকে কি বলেছে, মিঠু 4টি খাতা কিনবে। তাহলে মোট খাতা কত, 4টে। এটা এইভাবে লিখতে পারি, মোট খাতার সংখ্যা 4টি। ঠিক আছে, একটি খাতার দাম আমাকে বলে দিয়েছে, একটি খাতার দাম কত বলেছে, 12.75 টাকা। সবসময় ইউনিট আমাকে দিতে হবে, ইউনিটটা দিয়ে দিলাম টাকা। এইবারে প্রশ্ন কি বলেছে, একটা খাতার দাম কত বলছে, 12.75 টাকা। তাহলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে। তাহলে অতএব তাহলে আমরা একবার এখানে বের করি। তাহলে 4টি খাতার দাম কত হবে, 12.75 গুণ 4, এটা করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা গুণটা দুভাবে করা শিখবো। আমরা প্রথমে কি করব, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে ওইভাবে বসিয়ে দাও। ঠিক আছে, বসালাম। কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে 4 বসাও, এবার গুণ করে দাও। 4 5-এ কত, 20, 0 হাতে আমার 2, 7 4-এ 28, 29 30, 0 হাতে আমার 3, 4 2-গুণে 8, আর 3-এ কত হয় 11, 1 হাতে আমার 1, তাহলে 4 × 4 5। তাহলে কত হলো, 5100। এবারে কি বলেছে, দুটো সংখ্যার পরে দশমিক আছে, লাস্টের থেকে দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দাও। তাহলে এর কোনো মান ভ্যালু নেই। আমরা পড়েছিলাম দশমিকের পরে যে কটা শূন্য থাকবে তার কোনো ভ্যালু থাকবে না, তবে শূন্যটা কোথায় হবে, সংখ্যার একদম শেষে। মানে কি বলতে চাইছি, আমি ধরো 5.1 লিখলাম, দশমিকের পরে শূন্য মানে এখানে তো আপনাকে সংখ্যা দিয়ে দিয়েছি, এর কিন্তু শূন্যের ভ্যালু আছে। কিন্তু যদি আমার সংখ্যার একদম শেষে যদি শূন্য দিয়ে দেয় তার কোনো ভ্যালু থাকে না, সেটাকে আমরা কেটে দিতে পারি। তাই আমরা কেটে দিলাম। তাহলে কত বেরোলো আমার, 51 টাকা। তাহলে কত বেরোলো, 51 টাকা। এটাকে আমরা আরেকভাবে করতে পারি। কিভাবে করতে পারি সেটা, এখানে দশমিক ছিল, দশমিক এবার বসিয়ে দাও। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে করতে পারি, 12.75 এই দশমিক তোলার জন্য কত দিয়ে ভাগ করব, 100 দিয়ে। 100 তুলে দাও। এর কত দিয়ে গুণ করছিলাম, কত দিয়ে, 4 দিয়ে, তাই তো 4। 4-এর নিচে কিছু নেই মানে কি আছে আমার, 1। দেখো এইভাবে আমরা করতে পারি, কিন্তু কারোরিটা অত্যাধিক জটিল হয়ে যাবে। কিন্তু আমরা যেটা করেছি এই সহজ পদ্ধতি, এটা দিয়ে আমরা করে নেবো। কোনো কোনো সময় এই পদ্ধতিটা সাহায্য করবে আমাদেরকে অত্যন্ত সহজভাবে। তো দুটো পদ্ধতি আমরা জেনে রাখছি, ইন ফিউচারে যেটা কাজে লাগবে সেটা আমরা করব। ঠিক আছে, তাহলে এটা হলো। এইবারে তাহলে আমার কত বেরিয়েছে, 51 টাকা। অতএব আমরা এইভাবে লিখতে পারি, আমরা কি লিখতে পারি, যে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে। অতএব মিঠুকে 51 টাকা জোগাড় করতে হবে, ঠিক আছে। তাহলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে, 51 টাকা জোগাড় করতে হবে। কেন করলাম, কি কারণে করলাম, সব আমরা বুঝে নিয়েছি। তো আরেকবার আমি একটু বলে দিই, মোট খাতা আমাকে কিনতে হবে কটা, 4টে। একটা খাতার দাম আমাকে বলে দিয়েছে, তাহলে 4টে খাতার দাম কত সেটা গুণ করে দিচ্ছি। তাহলে মিঠুকে যে টাকাটা লাগবে, যে টাকাটা কেনার জন্য লাগবে, সে টাকাটা কত না 51 টাকা। তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেনটা এখানে কমপ্লিট হচ্ছে। এরপরে চলে যাবো আমাদের থার্ড কোশ্চেন, এই তৃতীয় অঙ্ক। তৃতীয় অঙ্কে আমাদের কি বলেছে, তৃতীয় অঙ্ক আমাদের কি বলেছে, বলছে রোজিনা বিবি, একজন মহিলা রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন। একটা জমি আছে তার কিছুটা অংশে সে বাড়ি করেছেন। বাকি অংশের যে জমিটা আছে, কিছুটা বাড়ি করার পর যে অংশটা পড়ে রয়েছে সেই অংশে তিনি কি করেছে, ফুলের চারা লাগিয়েছে। মানুষের শখ আছে, তার ফুলের চারা লাগিয়েছে। তিনি তার জমির কত অংশে ফুলের চারা চাষ করেছেন হিসাব করি। এইবারে ভালো করে কোশ্চেনটা বোঝো, কোশ্চেনের মধ্যে কিন্তু আমাদের কিভাবে অঙ্ক করতে হবে সেটা লুকিয়ে রয়েছে। কি বলছে, তাহলে আমরা কি আগে একটা জিনিস বোঝো, যদি আমি একটা বাড়ির স্ট্রাকচার দেখি, জমির স্ট্রাকচার দেখি, জমির গঠন, তাহলে আমরা ছবিটা আঁকতে গেলে আমাকে নির্দিষ্ট একটা আয়তকার বা বর্গাকার আঁকতে হবে, যে জমিটার আকার এরকম।
তাহলে আমরা যে আয়তাকার বা বর্গাকার রাখছি তার যে সীমাটা আছে সেটা কিভাবে নিচ্ছি, আন্দাজে নিচ্ছি। একটা বড় জায়গা হতে পারে, 1 বিঘা জায়গা হতে পারে, 2 বিঘা জায়গায় হতে পারে। আমরা কি জমিটার পরিমাণ জানি কতটা? না, একদম জানি না। কিন্তু তাহলে আমাকে কি করতে হবে, যেটা আমরা জানি না ভগ্নাংশের ক্ষেত্রে, সেটা ধরে নিতে হবে কি 1। তাহলে আমরা ধরে নেবো কি জমিটা কত 1। এই জমি এক অংশের মধ্যে সে কিছুটা বাড়ি করেছে, যেটা পড়ে আছে তাতে কি করেছে, এগুলো সব ফুলের চারা লাগিয়ে দিয়েছে। এগুলো সব ফুলের চারা, বুঝতে পারলে? এখানে বাড়ি করেছে, এই বাড়ি করার পর এ পাশে কি করেছে, সে ফুলের চারা লাগিয়ে দিয়েছে। এইবারে বিষয়টা হচ্ছে বাড়িটা কত অংশে করেছে, 0.35 অংশ, ঠিক আছে। এইবারে যে জমিটা বাকি পড়ে আছে তার 0.2 অংশে কি করেছে, 0.2 অংশে ফুলের চারা লাগিয়েছে। তার মানে কি পুরো বাগানটাতে, পুরো যে জমিটা আছে সেটা যে পুরোটাতে ফুলের চারা লাগিয়েছে তা নয়, যে অংশটা পড়ে আছে তার এত অংশে ফুলের চারা লাগিয়েছে। পুরোটা হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমরা কিভাবে কাজ করব, কাজ করার আগে আমাকে এইভাবে লিখতে হবে যে রোজিনা বিবির মোট জমির পরিমাণ কত, 1 অংশ। তাহলে আমরা লিখি রোজিনা বিবির মোট জমির পরিমাণ 1 অংশ, ঠিক আছে। 1 অংশ ধরে নিলাম, জমিটা কত 1 অংশ। তিনি কত অংশে ফুলের চারা লাগিয়েছে সেটা আমরা একটু লিখে নিই। তিনি তার জমির 0.3 অংশে বাড়ি করেছেন। তাহলে তার জমির আচ্ছা, এটাকে আমরা একটু মডিফাই করে লিখি। সবসময় আমরা চেষ্টা করব যে অংশটাকে আমরা শেষে লেখার, কারণ ওটা কম্পেয়ার করতে সুবিধা হয়। তাহলে আমরা ওটাকে লেখার জন্য আমি কি করতে পারি, এটা এভাবে লিখতে পারি, তিনি বাড়ি করেছেন তার জমির কত অংশে, তার জমির 0.35%, 0.35 অংশে, ঠিক আছে। এই পর্যন্ত হলো। তাহলে আমাকে আগে জেনে নিতে হবে এই যে জমিটা পড়ে আছে এটা কতটা পড়ে আছে। তাহলে আমাকে বার করতে হবে কি, অতএব বাকি জমির পরিমাণ, বাকি জমির পরিমাণ আমাকে বার করতে হবে। কি থেকে বার করতে হবে, বিয়োগ করে দাও, 1 থেকে বিয়োগ 0.35 অংশ। সবসময় লিখবো আমরা। আচ্ছা, এটাকে বিয়োগ করলে আমরা কিভাবে বিয়োগ করতে পারি, 1 এর পাশে দশমিক দিয়ে শূন্য বসিয়ে দাও, 0.35 বসিয়ে দাও। তাহলে এটা কত হচ্ছে বিয়োগ করলে, এখান থেকে আমাদের 10 ধার নিতে হবে। 10-এর মান, 1-এর মান 1 ধার নিতে হবে, 1-এর মান কত 10, সেই 10 থেকে আবার এখানে 1 নিয়ে যেতে হবে। তাহলে এখানে কত করে থাকছে 9, এখানে চলে গেল 10। তাহলে এখানে 10 থেকে 5 বিয়োগ করলে 5, আর 3 3 6, 7 8 9, 6 কত করে থাকছে 6, দশমিকের জায়গায় দশমিক বসিয়ে দাও। তাহলে কত অংশ পড়ে আছে, 0.65 অংশ। তাহলে বুঝতে পারলে মোট 1 অংশ, মোট 1 অংশ থেকে কত অংশ পড়ে আছে, 0.65 অংশ। কারণ কি, কারণ আমরা জানি যে মোট যে বাড়িটা পড়েছে সেটা কত অংশে বাড়িটা পড়েছে, ঠিক আছে। বিষয়টা কি, আমরা কতটা জমির উপরে কাজ করছি সেটা জানি না, সেটা আমরা জমিটাকে ধরে নিলাম। কিন্তু জমিটার এত অংশে সে বাড়ি করেছে সেটা জেনে গেছি। কিন্তু আমাকে কাজ করতে হবে কি, কতটা জায়গা এখনো পড়ে আছে সেটা আমাকে জানতে হবে। কারণ কি, তার উপরে সে ফুলের চারা লাগিয়েছে। তাহলে এত অংশ পড়ে রয়েছে। তারপরে আমরা লিখতে পারি কি, বাকি অংশের 0.2 অংশে ফুলের চারা লাগিয়েছে। তিনি তার জমির কত অংশে ফুলের চারা চাষ করেছেন সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি, তিনি ফুলের চারা লাগিয়েছেন, কমা দাও, কমাতে যে লেখাটা আছে সেটাই লিখে দাও। কি লেখা আছে না, বাকি অংশের 0.2 অংশে, বাকি অংশের 0.2 অংশে। আচ্ছা, এখানে যেহেতু আমার এখানে আর ধরছে না, আমি কি করছি, এই পাশে চলে আসছি এটা করতে। তাহলে বাকি অংশের 0.2 অংশ, বাকি অংশ, তাহলে এর মধ্যে কি আছে, এর শব্দটা লুকিয়ে রয়েছে না। তাহলে কি করব, বাকি অংশ কত আছে, বাকি অংশ আমরা নিচে সমান চিহ্ন দিয়ে, এর নিচেই সমান চিহ্ন দিয়ে এইভাবে লিখবো কি, বাকি অংশ কত 0.65, এটা আমার বাকি আছে। এর জন্য কিভাবে গুণ হবে, গুণ কত অংশ পড়ে রয়েছে, 0.2 অংশ। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে আমরা বুঝতে পারবো সে কত অংশে ফুলের চাষ করেছে। এইবারে
গুণ করতে গেলে আমার কাজ কি, যেমন আছে যে সংখ্যাটা আছে 65.2 যেমন আছে গুণ করে দাও। 5 দিয়ে তো কত 10, 0 আর তোমার 1, 6 দিয়ে 12, 13, কত হলো 1, 3, 0। এইবারে কোয়ার্টার পরে দশমিক আছে একটা, আর এদিকে কোয়ার্টার দুটো, তাহলে দুটোর আগে দশমিক, তিনটের আগে দশমিক, তাহলে শেষে শূন্য আছে, কোনো ভ্যালু নেই, তাহলে আমরা বলতে পারি 0.13 অংশে, 0.13 অংশে। বলতে পারলাম? তাহলে একটা জিনিস বোঝো যে মোট জমিটা আমাকে বলেছিল সেটা কিন্তু বলে দেয়নি, তাহলে সেটা আমরা ধরে নিয়েছিলাম কি 100, সেটা আমরা ধরে নিয়েছিলাম কি 100। ওই 100-র মধ্যে 0.65 কাজ করেছে কি, কাজ করেছে বাড়ি, আর 0.13% কাজ করেছে, তার মানে আমাকে বলতে গেলে 0.65 এই অংশটা বাড়ি করেছে, তাই না? এটা না, 0.35 অংশে বাড়ি করেছে, 0.35 অংশে বাড়ি করেছে, আর 0.13 অংশে পুরো চার লাগিয়েছে। তার মানে মোট কত অংশ হচ্ছে বলতো? 5 থেকে 8, 8 4 48। তাহলে এখনো কত বাকি আছে জানো? 100 থেকে 48 বিয়োগ দাও, 52.52% এখনো জমি পড়ে রয়েছে। সেটাই বলছিলাম প্রথমে যে পুরো বাগানটাতে যে ফুলের চাষ করেছে তা নয় কিন্তু, ঠিক আছে? তারও এখনো বাগান চাষ করা, ফুলের চাষ করার পর এখনো জমি পড়ে রয়েছে, সেটা কত পার্সেন্ট আছে? 0.45%। কিন্তু এটা আমাকে চাইনি, এটা আমাকে চাইনি, চেয়েছি কত, কোনটা? এইটা, যে কত অংশে সে ফুলের চারা চাষ করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে বার করলাম। এবারে আমরা উত্তরটা লিখবো। উত্তর আমরা এইভাবে লিখতে পারি যে জমির কত অংশে ফুলের চাষ করেছেন, অতএব তিনি তার জমি 0.13 অংশে ফুলের চাষ করেছেন। কারণ কি? কারণ সব জমিতে সে যদি বাড়ি আর ফুলের চাষ করে কাটিয়ে দেবে, তাহলে জলটা পাবে কোথায়? তাহলে তার জলের জন্য কি লাগবে? পুকুর লাগবে। পুকুরের জন্য জায়গা আছে, সবজি লাগানোর জন্য জায়গা থাকবে, অবশ্যই থাকবে। পুরো জায়গাটাকে ফুলের চাষ করবে তা নয়। তাহলে এইটুকুনি বোঝা গেল। তাহলে প্রথম থেকে আরেকবার আমি একটু বলছি, রোজনা বিবির মোট জমির পরিমাণ আমরা ধরে নিয়েছি সেটা কত? 1 অংশ। তিনি এই 1 অংশের করে বাড়ি করেছেন কত অংশে? এত অংশে। তাহলে এত অংশে বাড়ি করার পর মোট জমি কতটা পড়ে আছে সেটা বিয়োগ করে বের করে নিলাম যে মোট জমি। এইবারে তিনি বলেছিলেন প্রশ্ন অনুযায়ী কি তিনি ফুলের, এখানে আমরা লিখে দিতে পারি প্রশ্নানুসারে, ঠিক আছে? কমা দাও, আন্ডারলাইন করো, দিয়ে দাও তিনি ফুলের চারা লাগিয়েছেন কত? বাকি অংশের যে জমিটা পড়েছিল বাকি অংশের এত অংশে। তাহলে বাকি অংশের এত অংশে, তাহলে গুণ করে দাও, গুণ করে কত করছে? 0.13 অংশে। তাহলে এই 0.13 অংশে সে ফুলের চারা লাগিয়েছিল। যদি বলতো তাহলে কত জমি পড়ে রয়েছে এখনো, তাহলে সেটা হচ্ছে 0.52 অংশে। ঠিক আছে, এই পর্যন্ত কমপ্লিট হলো। এরপরে আমরা 4-এর অঙ্কটা করব, ঠিক আছে? আচ্ছা, এবারে 4 দাগের কোশ্চেনটা আমরা সলভ করব। 4 দাগের কোশ্চেনে আমাদের কি বলেছে একটু পড়ে নিই। আমার কাছে 150 টাকা আছে, ঠিক আছে? ধরে নিলাম আমার কাছে 150 টাকা আছে। আমার টাকার এত অংশ দিয়ে খাতা কিনলাম, মানে আমার যে টাকাটা ছিল তার 0.3 অংশ দিয়ে আমি কি করেছি? খাতা কিনেছি। আমার টাকার, এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমার টাকার এত অংশ, আমার টাকার এত অংশ, ঠিক আছে? আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। এইবারে বোঝার বিষয় হচ্ছে যে আমার কাছে মোট কত টাকা আছে সেটা আমি লিখে নিই। তাহলে আমরা লিখতে পারি কি, মোট টাকা 150 টাকা, ঠিক আছে? মোট টাকা কত? 150 টাকা। এইবারে আমরা করতে পারি কি বলছে? আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম। তাহলে আমি খাতা কিনলাম, আমার টাকার কত অংশ দিয়ে? 0.3 অংশ দিয়ে, ঠিক আছে? আমি খাতা কিনলাম কত? আমার টাকার 0.3 অংশ দিয়ে। তার মানে কি, আমার কাছে যে টাকাটা ছিল, কত টাকা ছিল? 150 টাকা। সেই 150 টাকার এত অংশ দিয়ে সে খাতাটা কিনেছে। কারণ কি, টাকার আছে, র মানে কি? অফ। আমার টাকার যে মোট টাকাটা ছিল সেই মোট টাকা থেকে এত অংশ দিয়ে সে খাতাটা কিনেছে, ঠিক আছে? বুঝতে পারলাম। তাহলে ওটা গুণ করতে হবে। তাহলে আমি এভাবে লিখতে পারি, তারপরে কি বলেছো? খাতা হলো, এরপরে আছে কি? বই কিনলাম আমার টাকার, একই জিনিস, আমার টাকার 0.4 অংশ দিয়ে। তাহলে আমরা কি করবো? আবার সেই একই জিনিস, গুণ 0.3, এই পয়েন্ট কত? 4। বলতে পারছি কারণ কি, আমার টাকার এত অংশ দিয়ে সে বই আর খাতাটা কিনেছি, আমি কিনেছি বই আর খাতাটা কিনেছি। তাহলে এটাকে আমরা এরকম আলাদা আলাদা গুণ না করে একদম একটা সরল সমীকরণে আমরা ফেলতে পারি। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী লিখতে পারি, প্রশ্ন অনুসারে
নানুসারে কি বলেছে, তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে এখন আমার কাছে কত টাকা পড়ে রয়েছে, আমার কাছে এখন কত টাকা পড়ে রয়েছে। তার মানে কি, আমি খাতা কিনেছিলাম যে টাকাটা দিয়ে, এটা গুণ করার পর যে রেজাল্টটা বেরোবে, কেনার পর যে টাকাটা আমার হয়ে গেছে তার থেকে এটা আমাকে বিয়োগ করতে হবে। কারণ কি, মোট টাকা এত। ধরো আমি তোমাকে বলছি, আমি একটা খাতা কিনেছি 4 টাকা দিয়ে বা 5 টাকা দিয়ে, সহজ কথা করো 5 টাকা দিয়ে। আমি একটা বই কিনেছি 5 টাকা দিয়ে, আমি নিয়ে গেছিলাম 15 টাকা। তাহলে আমরা কি করব, প্রথমে দুটো যোগ করব। যদি আমি জিজ্ঞেস করি যে আমার কাছে এখন কত টাকা পড়ে রয়েছে, তাহলে আমি কি বলবো, ওই যোগ করার পর তাহলে আমরা কি করতাম, 5 যোগ 5, তার থেকে কি করতাম 15 থেকে 5 যোগ 5 কি করতাম, বিয়োগ করে দিতাম। তাহলে সরলে ফেলে দিলে আমার কাছে কত টাকা পড়ে থাকবে, দেখো হিসাব করে দেখি, 15 বিয়োগ 10 সমান কত, 5 টাকা। একবারে সহজে করে নিতে পারলাম। তাহলে এখানটাও আমরা ওইভাবে করবো। তাহলে প্রশ্ন কি বলেছে, এখন আমার কাছে কত টাকা আছে, কত টাকা খরচা করার পর কত টাকা পড়ে আসছে, তার মানে আমাকে অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে আমি কার সঙ্গে বিয়োগ করবো, 150 থেকে বিয়োগ করবো, কাকে বিয়োগ করব, এই জিনিসটাকে বিয়োগ করব, 150 গুণ, যেহেতু বলেছিল এর, আমরা এখানে লিখে দিতে পারি, গুণ না দিয়ে লিখতে পারি কি, এর কত পার্সেন্ট, 0.3 যোগ 0.4 টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করে দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। কেন করলাম এরকম, কারণ কি আমরা বলেছিলাম মোট যে টাকাটা আছে তার থেকে বিয়োগ করতে হবে। কারণ কি আমরা জানতে চেয়েছি এখন বর্তমানে আমার কাছে কত টাকা পড়ে আছে, তাহলে বিয়োগ করতে হবে। তারপরে এখানে বলেছিলাম যে আমার টাকার এত অংশ দিয়ে বই কিনেছি, এত অংশ দিয়ে খাতা কিনেছি, তাহলে এই জিনিসটাকেই তো আমি 150 দিয়ে গুণ করছি, তাহলে 150 দিয়ে সেইখানে গুণ করছি, আর এটাকে যোগ করে দিচ্ছি। এই দুটো যোগ করে যেটা বেরোবে তার সঙ্গে এই 150 গুণ করে তো সেই একই উত্তরই বেরোবে। তাহলে আমরা আলাদা আলাদা লাইন না করে একটা সরলে ফেলে দিলাম, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে কিভাবে তাড়াতাড়ি হবে দেখো, এখানটা আমরা সমান চিহ্ন দিতে পারি, 150 আছে 150 বসিয়ে দাও, বিয়োগ, আমরা জানি কার কাজ আগে হয়, এই যোগের কাজ বসিয়ে দাও। কারণ কি এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয়, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা আগে করি। তাহলে 0.3 আর আছে কত 0.4, এটা যোগ করলে কত হবে 0.7, তাহলে হ্যাঁ 0.7, তাহলে 0.7 এত, তাহলে এত টাকা। বারবার টাকা টাকা লিখবো না, একদম শেষে সমীকরণের পাশে লিখলাম টাকা, একদম শেষে যখন উত্তর বেরোবে সেই সময় আমরা লিখবো কি, টাকা। তাহলে এটা হলো, এইবারে আমাদের কাজ কি, গুণ করা। কারণ কি, এর মানে কি গুণ। এবারে 150 সাথে এটা গুণ করব, 150 সাথে গুণ করবো কত, 7। তাহলে কত, 0 5 সাথে 35, 5 আমার 3, 7 কে 7, 7 আর 3 10, 7 আর 3 10, আর করার পরে দশমিক, একটা ঘরের পরে দশমিক, তাহলে এই যে দশমিক এর কোনো ভ্যালু নেই। তাহলে কত রয়েছে, 105। ঠিক আছে, হলো। এবারে 150 থেকে 105 বিয়োগ দিলে কত হয়, 45, এত টাকা। বুঝতে পারলাম, অত্যন্ত সহজ। কিন্তু এটাকে যদি আমরা আলাদাভাবে করতাম, করার পর সেই আমাকে যোগ করতে হতো, যোগ করে আবার বিয়োগ করতে হতো, তো দরকার নেই। আমরা একটা সরলে ফেলে দিলাম, দেখো অত্যন্ত সহজে অল্প জায়গায় আমরা কমপ্লিট করে ফেলতে পেরেছি। তাহলে আমি আরেকবার একটু বলার চেষ্টা করি। তাহলে আমার কাছে মোট টাকা বলে দিয়েছিল কত, 150 টাকা। সেই টাকার কিছু অংশ দিয়ে আমি কি করেছি, খাতা কিনেছি, কিছু অংশ দিয়ে বই কিনেছি। আমার টাকা ভালো করে বুঝবে এই জায়গাটা, আমার টাকা মানে কি, এই 150 টাকার কথা বলছে। ঠিক আছে, 150 টাকার এত অংশ, 150 টাকার এত অংশ, তাহলে গুণ করতাম। সেই জিনিসটা আমরা আলাদা আলাদা গুণ না করে দুটোকে যোগ করে দিয়ে এর সঙ্গে গুণ করেছি, সেই একই রেজাল্ট পাবো। ঠিক আছে, তারপরে প্রশ্ন অনুসারে কি করলাম, যেহেতু আমাকে জিজ্ঞেস করেছে যে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে খরচা করার পর, সেই জন্য আমরা কি করলাম, মোট যে টাকাটা ছিল সেটাকে বিয়োগ করে দিয়েছি, সেই একই জিনিস করে। ঠিক আছে, 150 এর এত টাকা, 150 এর এত টাকা, কারণ যোগ করে 0.7 বেরিয়ে গেছে। এবার 150 থেকে এটা গুণ করে কত বেরিয়েছিল আমাদের, 105, তাহলে 45 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্ক। এবারে উত্তরে আমরা কি লিখবো, উত্তরে আমাদেরকে লিখতে হবে, উত্তর বইয়ে কি আছে, যে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। অতএব এইভাবে লিখতে পারি, এখানে তো জায়গা নেই, আমি এখানে লিখছি অতএব, এর নিচে লিখবে তোমরা, এখান থেকে শুরু করবে। অতএব আমার কাছে কত টাকা পড়ে আছে, আমার কাছে এখন 45 টাকা পড়ে আছে। হলো, অত্যন্ত সহজভাবে করলাম। কেউ জটিলভাবে নেবে না, জটিলভাবে নিলে কিন্তু জটিল হয়ে যাবে। প্রতিটা লাইনের অর্থ বুঝেছি, অর্থ বুঝে আমরা ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, এরপরে আমরা কত 4 হয়েছে, এরপরে আমরা 5 এর অঙ্কটা কমপ্লিট করব। এরপরে 5 দাগের অঙ্কটা কি বলেছে, আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিলোমিটার পথ যাব। 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচা হয়।
তাহলে মোট রাস্তা আমাকে বলে দিয়েছে, যাবো মানে কি, আমার মোট রাস্তাটা বলেছে এত রাস্তা আমি যাচ্ছি, সেই রাস্তা যেতে গেলে 1 লিটারে আমার খরচা হচ্ছে 1 কিলোমিটার যেতে খরচা হচ্ছে সামথিং একটা তেল, সেই তেলটা খরচা হয়। তাহলে মোট যে রাস্তাটা আছে সেই রাস্তাটা যেতে আমার কতটা তেল লাগবে সেটা আমাকে কোশ্চেন করেছে। তাহলে আমরা এখানে কিভাবে লিখতে পারি, মোট রাস্তা আমরা লিখতে পারি মোট রাস্তা কত, মোট রাস্তা কত 94.5 কিমি। কোথায় পেলাম, এটা বইতে কিন্তু এইভাবে নেই, এটাকে আমরা বানিয়ে নিলাম। কারণ কি, আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব, মানে কি এই পথটা যাচ্ছে, তার মানে কি মোট রাস্তা আমার এটা, ঠিক আছে। মোট রাস্তা বা আমরা এখানে যেহেতু পথ আছে তাহলে আমরা লিখি পথ, মোট পথ এত কিমি। তারপরে কি বলছে, 1 কিলোমিটার যেতে তেল লাগে আমার সামথিং, তাহলে আমরা লিখি 1 কিমি পথ যেতে তেল, বা আমরা লিখতে পারি কি পেট্রোল লাগে, তেল লাগে, তোমরা পেট্রোল দিয়ে দেবে যেহেতু পেট্রোল আছে। তেল লাগে কত 0.078 লিটার, 0.078 লিটার। হিসাব করে দেখি আমার এখন কত লিটার তেল লাগবে কোথায় যেতে, এতটা পথ যেতে। তাহলে আমি এখান থেকে সহজেই বের করে নিতে পারি কি, এতটা পথ ছিল, তাহলে আমরা 1 কিলোমিটার যেতে এত তেল লাগে, তাহলে 94.5 কিমি পথ যেতে তেল লাগে। এটার সঙ্গে এটা গুণ করে দাও, কারণ ওটা বাড়ছে তাই এটাও বাড়বে, তাই গুণ কত 94.5 লিটার, ঠিক আছে। এটাকে গুণ করলে আমরা কিভাবে গুণ করতে পারি, দেখো সহজ জিনিস, সহজভাবে গুণ করব। আমরা ভুলভাল কাজ করব অনেক সময়, কারণ কি এই গুণে তোমরা অনেক ভুল করছো, আমার যে ছেলেমেয়েগুলো আছে তারা ভুল করছে, সেই ভুল যাতে না হয় সেই জন্য সহজভাবে বুঝে নাও কিভাবে করছি। যা আছে 78, তাহলে 0.078 যা আছে তুললাম, এখানে কত আছে 94.5, তাহলে আমার পয়েন্টের কথা তুমি ভুলে যাও, ঠিক আছে, পয়েন্টের কথা ভুলে যাও। তাহলে আমরা এখান থেকে এটা এইভাবে নিতে পারি 4945 আর নিচে কত 78, দশমিক তুলে দিয়েছি, লাগবে না। এটাকে গুণ করো, 5 এর কত 40, 0 হাতে আমার 4, 4 কত 32, 8 36, 6 হাতে আমার 3, 8 9 72, 73 74 75 75। এবারে গুণ 7 5 35, 5 হাতে আমার 3, 7 4 28 29 30 31, 1 হাতে আমার 3, 7 9 63 আর 3 66, ঠিক আছে। 0 আর 5 5 10 11, 1 হাতে আমার 1, 6 7 6 12 13, 3 হাতে আমার 1 7, তাহলে আমার কত বেরিয়েছে 73,710। এবারে দশমিক বসাতে হবে, কোথায় বসাবো, এই দেখো 3টে সংখ্যা আছে, আর এখানে কটা আছে 2টো সংখ্যা, তাহলে মোট কটা সংখ্যা হলো 4টে সংখ্যা হচ্ছে, 4টে, তাহলে 4টের পরে দশমিক বসিয়ে দাও, 1 2 3 4টে, এই দশমিক বসিয়ে দিলাম। তাহলে উত্তর কত বেরোলো 7.371, লাস্টে শূন্যের কোনো ভ্যালু নেই তাই উড়িয়ে দিলাম, তাহলে এত লিটার। তাহলে উত্তর আমরা কি লিখতে পারি, উত্তর আমরা এটা লিখতে পারি, কি বলছে দেখি, আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার, অতএব আমাদের মোট কি বলছে, আমাদের মোট পেট্রোল দরকার 7.371 লিটার। বাই, হলো ক্লিয়ার, এটা রাফের অংশ চলে গেছে। তাহলে আমি আরেকবার একটু বলে দিই, আমাদের মোট পথ বলেনি, বলেছে আমাকে এতটা পথ যেতে হবে, তাহলে আমরা ওটাকে মোট পথ ধরে নিলাম, মোট পথ এত, ওই পথের 1 কিমি যেতে আমাদের তেল লাগছে এতটা, তাহলে ওই পথ যেতে আমাদের কতটা তেল লাগবে গুণ করে দাও। গুণ করলাম কি হবে, অত্যন্ত সহজভাবে গুণ করলাম। তোমরা কি করবে, যে মেন সংখ্যাগুলো আছে সেগুলোকে গুণ করো, তারপরে দশমিক কটা সংখ্যার পরে আছে সেটা যোগ করে নিয়ে তার ওখানে গুণের যে গুণফল বেড়েছে তাতে ইনপুট করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদের অঙ্ক ক্লাস 5 কমপ্লিট হলো। এরপরে হচ্ছে 7 অঙ্কটা। এরপরে 6 অঙ্কটা কি বলেছে, বলছে আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছতে 1.4 ঘন্টা সময় লাগে। তার মানে তার ধরো এটা বাড়ি, এখান থেকে কোথায় আছে লঞ্চ ঘাট, লঞ্চ ঘাটে আছে, লঞ্চ ঘাটে যেতে সময় লাগছে কত, সময় লাগছে আমার 1.4 ঘন্টা, 1.4 ঘন্টা।
যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে 11.5 কিমি বেগে পার আওয়ার, মানে কি প্রতি ঘন্টায় সে যদি 11.5 কিমি বেগে সাইকেল চালায়, তাহলে হিসাব করে দেখি চালায়, তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাট কত দূরে অবস্থান করছে। তাহলে সময়টা বলে দিয়েছে এত কিমি বেগে, মানে তার গতিবেগ বলে দিয়েছে, আমাকে ওখানে যেতে কত দূরে, তার বাড়ি থেকে লঞ্চঘাট কত দূরে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা কিভাবে বার করতে পারি? তাহলে এই লাইনটাকে আমরা মূল বেসটা ধরতে পারি, সেটা হচ্ছে কি 1 ঘন্টায় সে যাচ্ছে কত কিলোমিটার? 11.5 কিলোমিটার। তাহলে আমরা লিখতে পারি 1 ঘন্টায় আলিশার দাদা, আচ্ছা আমরা এইভাবে লিখি, একটু মডিফাই করার চেষ্টা করছি। যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায় আলিশাদের বাড়ি, আচ্ছা 1 ঘন্টায় লেখো তাহলে যাওয়া যায়, 1 ঘন্টায় যাওয়া যায় কতটা? 11.5 কিমি। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে এত কিমি, তাহলে এত ঘন্টায় কতটা যাবে সেটাই বের করে দিলে হয়ে যাবে। তাহলে 1.4 ঘন্টায় যাওয়া যায় 11.5 গুণ 1.4 কিমি। বলতে পারলাম? তাহলে আমি কোনটাকে ভিত্তিটা ধরলাম? এইটাকে, তার গতিবেগটাকে। সে 1 ঘন্টায় যাচ্ছে অত কিলোমিটার, তাহলে এত ঘন্টায় সে কত কিলোমিটার যেতে পারবে। তাহলে আমরা এটা লিখলাম, লেখার পর আমরা গুণ করছি। দেখো গুণ অত্যন্ত সহজভাবে করবো। 1.45 আছে, এটা 1.4 আছে। আমরা দুটো নিয়ম করেছিলাম, এখানে এই নিয়মটা সহজ হবে। 11 5 10 করে দাও, 14 10, ঠিক আছে। তাহলে এবারে সে একই জিনিস 100 নিচে 100 যদি হয় উপরে 115 আর 14 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 4 5 20, 0 হাতে আমার 2, 4 1 4, 5 6 4, কত হচ্ছে? 5 1 1 0, 5 5 10 11 1 হাতে আমার 1 4 6 1, তাহলে কত হচ্ছে? 161 1 6 1 0, মানে 1610। এর থেকে দুটো শূন্য আগে দশমিক বসাবো, তার মানে 16.10 16.10 হলো। এবারে হচ্ছে কি নিচে শেষে শূন্যের কোনো ভ্যালু নেই, তাহলে আমরা এটাকে কেটে দিতে পারি। তাহলে আমরা কি করতে পারি? 16.1, এটাকে আমরা সহজভাবেও গুণ করতে পারি। এই গুণটা করে নিয়ে কটার পরে দশমিক আছে? একটা দুটোর পরে দশমিক বসিয়ে দাও, এই হয়ে গেল। তাহলে 16.1 হচ্ছে আমাদের উত্তর, 16.1 কিমি। তাহলে এখান থেকে এত দূর কত কিলোমিটার? 16.1 কিলোমিটার, ঠিক আছে। এবারে প্রশ্ন কি বলেছিল সেই অনুযায়ী উত্তর লিখবো। কি বলছে? যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায়, তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাট কত দূরে? তাহলে আলিশাদের বাড়ি থেকে লঞ্চঘাট 16.1 কিমি দূরে, 16.1 কিমি দূরে। তাহলে এখানে আমাদের 6 এর দাগ কমপ্লিট হচ্ছে, যেখানে আমরা কি করলাম? একটা জনের বাড়ি থেকে লঞ্চঘাট কতটা দূরে সেটা আমাকে প্রশ্ন করেছিল, কত কিলোমিটার সেটা প্রশ্ন করেছিল। তো সেখানে যেতে সময় লাগছে কত ঘন্টা সেটা বলে দিয়েছে, আর গাড়ির গতিবেগ বলে দিয়েছে। তাহলে 1 ঘন্টায় সে যদি এত কিলোমিটার যেতে পারে, তাহলে 1.4 কিলোমিটারে সে কতটা পথ যাবে সেটাই বের করে দিলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তো তারপরে আমাদের কি বলেছে? তারপরে কত দাগ? 6 দাগ, 7 দাগেরটা আমাদের কমপ্লিট করতে হবে। তো এটাকে আমায় মুছতে হবে। এবার দেখো 7 দাগে কি কোশ্চেন বলেছে? মা আমাকে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম এত টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যেতে হবে? সেই একই প্রশ্ন। এটা কিসের কোন প্রশ্নের মতন বলো তো? 2 দাগের কোশ্চেনের মতো। তাহলে আমরা এটাকে সলভ করতে পারি কিভাবে? না, মোট ডাল কতটা সেটা লিখে নিই। মোট ডাল কতটা আছে? 2.5 কিগ্রা। মোট ডাল 2.5 কিগ্রা। এবার কি বলছে? 1 কেজি ডালের দাম আমাকে বলে দিয়েছে। তাহলে 1 কেজি ডালের দাম কত? 62.50 টাকা, ঠিক আছে।
তাহলে এত কেজি ডালের দাম কত হবে? 22.5 কেজি ডালের দাম গুণ করে দাও 62.50 গুণ 2.5, কারণ কি মোট ডাল এত, তাহলে কত হচ্ছে এত টাকা, এটা গুণ করে দিলে হয়ে যাবে। কিভাবে গুণ করবো? 6250 এটাকে বসিয়ে দাও, তারপরে 25 দিয়ে গুণ করে দাও। সহজ জিনিস, শূন্যের সঙ্গে গুণ করলে 0, 25 5 5 তোমার 2 5 2 10 12 2 হাতে মানে 1 5 6 30 31 গুণ 0 5 10 তোমার 1 2 4 5 6 2 12, তাহলে 0 5 2 6 3 2 5 1। তাহলে আমার দশমিক কটার পরে আছে? দুটো, আর এখানে একটা, তিনটের পরে দশমিক, তাহলে তিনটের পরে দশমিক বসাও, শূন্যর ভ্যালু কেটে দাও, তাহলে কত বেরোচ্ছে? 156.25 টাকা। সবসময় এই দাগগুলো খাতার বাম সাইডে, হ্যাঁ বাম সাইডে বলছি, ডান সাইডে দাগ টেনে সেখানে করবে, যাতে শিক্ষকরা দেখে মনোমুগ্ধ হবে। ঠিক আছে, আমরা এক জায়গায় অঙ্ক করবো, রাফ অন্য জায়গায় করবো, এতে স্যারদের বুঝতে অসুবিধা হয়, তো পাশে করে নেবো, অত্যন্ত ফুল মার্কস পেয়ে যাবো কিন্তু। ঠিক আছে, এইভাবে। এবারে তাহলে আমাকে প্রশ্ন কি বলেছে, কত টাকা নিয়ে দোকানে যেতে হবে? তাহলে আমাকে 156.25 টাকা নিয়ে দোকানে যেতে হবে, আমাকে এত টাকা নিয়ে দোকানে যেতে হবে। তাহলে কমপ্লিট হয়ে গেল। এরপরে যে অঙ্কটা আছে সেটা 8-এর দাগ, ওটা আমরা এবারে ধরবো। 8 থেকে কি বলছে একটু পড়ি। একটি সমবাহু ত্রিভুজ, আগে আমাকে জানতে হবে সমবাহু ত্রিভুজ কাকে বলে। সমবাহু মানে কি আগে একটু বুঝে নিই। সমবাহু, এখানে দুখানা শব্দ আছে, একটা হচ্ছে সম আর একটা হচ্ছে বাহু। সম মানে কি সমান, আর বাহু কথার অর্থ হচ্ছে কি হাত। যার যে কটা হাত থাকুক না কেন, যার যে কটা হাত আছে সে কটা হাত যদি সমান হয়, এখানে হাত কথার অর্থ মানে এখানে রেখা, কিন্তু রেখা, ঠিক আছে, যার সবকটা রেখা সমান সেটা হচ্ছে কি আমার সমবাহু ত্রিভুজ। তাহলে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে। আচ্ছা, এবারে বলেছে সমবাহু ত্রিভুজ মানে কি বুঝলাম, যার ত্রিভুজ তিনটে দাগই আমার কি হবে? সমান হবে, সেটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ। এবারে এর পরিসীমাটা কি সেটা আমাকে বুঝতে হবে। পরিসীমা মানে হচ্ছে এই দাগটা কতটা, এই দাগটা কতটা, এই দাগটা কতটা, সেটা যোগ করে দিতে হয় পরিসীমার ক্ষেত্রে। তাহলে এটা যদি 5 হয়, এটাও 5, কারণ কি সমবাহু ত্রিভুজ। তাহলে 5 1 10 15, 5 3 কত হয়? 15। তাহলে আমরা বলতে পারি কি পরিসীমা হচ্ছে কত? 15। তাহলে বুঝতে পারলাম পরিসীমা কি। পরিসীমাটা হচ্ছে যে কতটা লম্বা। ঠিক আছে, কতটা লম্বা, এই একটা লম্বা দাগ, এখান থেকে একটা লম্বা দাগ, 15 5, এটা হচ্ছে তার লম্বা। ঠিক আছে, তার যে এরিয়াটা সেটা হচ্ছে কি পরিসীমা। পরিসীমা তাহলে আমরা বুঝতে পারলাম, সমবাহু ত্রিভুজ বুঝতে পারলাম। এবারে বলছে পরিসীমা 14.4 সেমি। ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তা বার করতে হবে। একটি বাহুর দৈর্ঘ্য আমরা তো এটা ধরে নিয়েছিলাম, কিন্তু আমাকে বার করতে হবে একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য বার করতে পারলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাবো। তাহলে আমাদের কাজ কি হবে, আগে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্রটা আমরা লিখবো। তাহলে কি বলতে পারি, আমরা এইভাবে বলতে পারি, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমান 3 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, 3 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এইবারে আমি মানটা বসাই। এখানে দেখো বলে দিয়েছে যে কার মান কত আছে, অথবা পরিসীমা আমাকে এখানে বলে দিয়েছে। পরিসীমা বলেছে 14.4 সেন্টিমিটার, 14.4। ঠিক আছে, তাহলে 3/8 আর একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। আমাকে প্রশ্ন কি বলেছিল, এই বাহুটার দৈর্ঘ্য, এই একটি বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে এটা এখানে কি হিসেবে আছে? গুণ হিসেবে। তাহলে গুণ হিসেবে, তাহলে ওপাশে সমান চিহ্নের ওপাশে চলে গেলে কি হবে? অপোজিটটা হবে, ভাগ হবে। তাহলে এই পাশে আমরা নিয়ে আসবো। তাহলে অর দিয়ে আমরা লিখতে পারি যে যেটাকে আমাকে বার করতে হয় সেটা আমরা সবসময় কি করবো, সবসময় ডান সাইডে নেবো, সবসময় এই বাম সাইডে নেবো। ঠিক আছে, তাহলে আমরা বাম সাইডটা নিয়ে আসি। একটি বাহু দৈর্ঘ্য সমান সমান কত হবে? 14.4 ভাগ 3। কারণ কি, কারণ ওপাশে গুণ আছে, গুণ ওপাশে গেলে কি হবে, আমি যদি এটাকে 3টাকে এই পাশে নিয়ে আসতাম ভাগ হয়ে যেত। ভাগ মানে কি নিচে দাগ দিয়ে নিচে 3 লিখে দাও। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কিভাবে করতে পারি, 14.4 4 3 12। ঠিক আছে, 2 নামলো, দশমিক তুলে দিলাম, দশমিক তুলে দিয়ে 4 নামলাম, 3 4 6 3 6 18 3 8 24। তাহলে
একটি বাহুর দৈর্ঘ্য কত 4.8 সেন্টিমিটার। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে দাদা তুমি সেন্টিমিটার কোথায় পেলে, এই যে বইতে লেখা আছে 14.4 সেন্টিমিটার, এর ইউনিট কত ছিল সেন্টিমিটার, তাহলে এরও হবে কি সেন্টিমিটার। তাহলে এর একটা বাহুর দৈর্ঘ্য কত 4.8, আর এটা যদি 4.8 হয় এটাও 4.8 আর এটাও 4.8, কারণ তিনটে বাহু আমার সমান হলো। এইবারে আমরা উত্তরটা লিখে নিই, ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত, তাহলে অতএব সমবাহু ত্রিভুজটি একটি বাহুর দৈর্ঘ্য হলো 4.8 সেন্টিমিটার। ব্যাস, আমাদের আজকে এখানে অঙ্ক কমপ্লিট হচ্ছে। 8 দাগ পর্যন্ত অত্যন্ত সহজভাবে অত্যন্ত ধীরে সুস্থে বোঝানো হয়েছে। তারপরেও যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যত এগুলোকে প্র্যাকটিস করবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে। তোমরা কি করবে, এই অঙ্কগুলো নিজেরা করার আগে বুঝে নেবে, তো নিজেরা করার আগে প্রশ্নগুলো বারংবার পড়বে। বারংবার পড়লে কি হবে, আমি কেন এগুলো করেছি পরপর তোমরা এগুলো আন্দাজ পেয়ে যাবে। লিখিত অঙ্ক করতে গেলে প্রথমে তোমাকে আগে লেখার ভাষাটা বুঝতে হবে, কি বলতে চেয়েছে সেটাকে আগে বুঝতে হবে, ঠিক আছে। সে যাই হোক, তোমরা এগুলো প্র্যাকটিস করো, বাড়িতে যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে, কারণ কি প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এটা একটা প্রবাদ আছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। নমস্কার।